নীড়ের খোঁজে চতুর্থ পর্ব। শেফালি বেগম জামাই আদরে ব্যস্ত হয়ে পড়েন। নিজের মেয়ের বিয়ে হয়নি তো কি হয়েছে, তুহাকে তিনি নিজের মেয়ের মতোই আদর যত্ন করেন। তার স্বামী এসেছে, আদর যত্ন না করলে হয়? বাঙালিয়ানা সকল রান্না নিজে হাতে করেছেন। এদিকে শৈবাল অসহায় মুখ করে টেবিলে বসে আছে, একটু পর পর তুহার দিকে ইনোসেন্ট ফেসে তাকায়। অথচ শৈবালের দিকে তুহার কোনো ধ্যান জ্ঞান নেই। মেয়েটা বাইরে তাকিয়ে কি যেন দেখতে ব্যস্ত, যেন এইদিকে কেউ নেই। বাইরে খুব গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে। ওদিকে দিশারা মিটিমিটি হাসে শৈবালের অবস্থা দেখে। শেফালি বেগম শৈবালের পাতে আরও 1 চামচ পোলাও দিতে দিতে বলল, কি ব্যাপার ইয়াংম্যান, তুমি খাচ্ছ না কেন? এত কম খেলে চলে? এখনো তো বয়স খাওয়া দাওয়া করার। তোমার বয়সী থাকাকালীন তোমার খালু 3 প্লেট খেতে পারত। শৈবাল কি বলবে খুঁজে পায় না। এদিকে তুহার অবহেলা, অন্যদিকে এইসব খাওয়ারের প্যাড়া তার সহ্যের সীমা বাইরে। তাও ভদ্র ছেলের মতো চুপটি করে বসে আছে। শেফালি বেগম কথার পিঠে মৃদু স্বরে উত্তর দেয়, খাচ্ছি তো আন্টি, আপনি ব্যস্ত হবেন না। আরে তুমি খাও তো, এত দিকে খেয়াল দিও না। কথা শেষ করে শেফালি বেগম কিচেন রুমের দিকে এগিয়ে যায়। ভদ্রমহিলার প্রস্থান দেখে তুহা এগিয়ে আসে শৈবালের কাছে। তাকে দেখে শৈবালের খাওয়া থামিয়ে তার দিকে তাকায়। তুহা চেয়ারের উপর 2 হাত রেখে তার উপর থুতনি রেখে অর্ধেক ভর ছেড়ে দেয়। শৈবালের দিকে তাকিয়ে শেষাত্মক হেসে শুধালো, ফুপির জানা উচিত তার আদরের মেয়ের জামাই মেয়ের উপর কতটুকু মানসিক টর্চার করেছে। উচিত না বলবো? শৈবাল ভেবে পায় না তুহার মুখ থেকে এত কঠোর কথা কিভাবে বের হয়। কলিজা ছিদ্র করা টাইপের কথাবার্তা বলে মেয়েটা। শৈবাল কিছুটা ভেবে উত্তর দেয়, মানুষ মাত্রই ভুল মিসেস, ক্ষমা করে নিজের মহত্বের পরিচয় দাও। দুঃখিত স্যার, আমি এতটা মহৎ নই যে নিজের মহত্বের পরিচয় দেব। মিথ্যে বলা বা নিজেকে মিথ্যা দিয়ে বিশ্লেষিত করার মতো অকাজ আমি করি না। মুগ্ধ হয়ে শোনে শৈবাল। মেয়েটা কত সুন্দর করে কথা বলে, অথচ কথার সারমর্ম বুঝলে তার ভেতরটা তেতো হয়ে যাওয়ার কথা। শৈবালের হঠাৎ করে জিহাদের বলা একটা কথা মনে পড়ে যায়। ছেলেটা একদিন বলেছিল, যেদিন তুই কারোর প্রেমে পড়বি সেই দিন প্রেমিকার তেতো কথা মুগ্ধ হয়ে শুনবি। প্রেমিকা তোকে বকাঝোকা করলেও সেটা মধুর মতো শোনাবে। সেই দিন কথাটা শুনে খুব হেসেছিল শৈবাল। আজ তুহার কথায় মুগ্ধ হয়ে সেই দিনকার কথা মনে পড়ে গিয়েছে। মেয়েটা তার প্রেমিকা না হলেও বউ তো। হাঁ করে তাকিয়ে থাকে তুহার দিকে। বিরক্ত হয় রমণী। অতিষ্ঠ চিত্তে শুধালো, খাওয়া দাওয়া শেষ করে যেভাবে এসেছেন ঠিক সেইভাবেই চলে যাবেন। আপনাকে যেন আমার আশেপাশেও না দেখি। ওমা, আমি আমার বউ বাচ্চার কাছে থাকবো না? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনি আপনার বউ আর বাচ্চার জন্য কি করেছেন? আর একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কি বাচ্চা চেয়েছিলেন? চাওয়া না চাওয়া পরের ব্যাপার। তুমি যখন চাইছো না তখন আমি এমনিতেও এখানে থাকবো না। তুহা সেখান থেকে নীরবে প্রস্থান করে। কথা বাড়াতে ইচ্ছে করছে না। তাছাড়া শৈবালকে বলার মতো আর কোনো কথা বাকি নেই। এই সুপুরুষকে যতটুকু চিনেছে তাতে মনে হয় না তুহার কাছে আর আসবে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। জীবনটা কেমন গন্তব্যহীন হয়ে যাচ্ছে। আপন নীড়ের খোঁজে ছটফট করে বেড়ায় গন্তব্যহীন রমণী। তুহা রুমে এসে বন্ধুদের কল দেয়। গ্রুপ কলে জয়েন হয় শান্ত, হিমেল, রাতুল, ইকরা, ইফা। সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। সবার মাঝে নীরব থাকে শান্ত। নিজের নামের মতোই নিজেকে তৈরি করে নিয়েছে। মোবাইলের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুহার দিকে। মাঝে মাঝে কথা বলতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয় তুহাকে।
এতদিনে অবশ্যই তার অভ্যাস হয়ে যাওয়ার কথা, কিন্তু তার কাছে ব্যাপারটা ভীষণ খারাপ লাগে। সে এখন অন্য কারোর বউ, তার বাচ্চার মা হতে চলেছে। সে কথা শান্তকে কিছুতেই বোঝানো যায় না। তার পাগলামি দেখে কেঁদে বুক ভাসায় ইফা। এখনও ছেলেটা কিসের পেছনে পড়ে আছে, কেন নিজেকে কষ্ট দেয়। ঘণ্টাখানেক পর রুমে আসে শৈবাল। তুহাকে ফোনে কথা বলতে দেখে অবাক হয়। সে জানতো এই মেয়ে ফোন ব্যবহার করে না। এখন তো দেখছে ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে। তুহার কাজে শৈবালের মিশ্রিত অনুভূতি হয়, কিছুটা রাগ, কিছুটা অভিমান, আবার কিছুটা হারিয়ে ফেলার ভয়। তার যতটুকু ধারণা আছে, তুহার বন্ধু শান্ত তার মিসেসকে পছন্দ করে। শৈবালকে আসতে দেখে নড়ে চড়ে বসে তুহা, কিন্তু ফোন কাটে না। শৈবাল তার পাশে বসে ভিডিও ক্যামেরা বন্ধ করে মিউট করে দেয় কল। কিছুটা রেগে যায় তুহা। শৈবালের রিকট কটমট করে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? এসব কি শুরু করেছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি প্লিজ চলে যান। তুমি শান্তর সাথে যোগাযোগ রাখবে না তুহা? হতভম্ব হয়ে তাকায় তুহা। শৈবাল শান্তর ব্যাপারে কিভাবে জানে? না, জেনে থাকলে এভাবে বলার কথা না। সে কিছুটা অবাক হয়ে বলে, এভাবে বলছেন কেন? শান্ত কি করেছে? শান্ত কি করেছে সেটা তুমি ভালোই জানো। আমি চাই না কেউ আমার মিসেসের দিকে অন্য নজরে তাকিয়ে থাকো। আর আমি আপনার কথা শুনবো কেন? শৈবালের মাথায় রাগ চড়ে বসে বহু আগেই। এখন তুহার তেড়া কথা শুনে আরও বেশি মাথা নষ্ট হয়ে যায়। হাতে থাকা তুহার ফোনটা ছুঁড়ে ফেলে। দেওয়ালের এক কোণে লেগে অবহেলায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকে। তুহার এত পরিমাণ খারাপ লাগে, আবার ভয়ও হতে থাকে। শৈবালের রক্ত লাল চোখে তার দিকে তাকিয়ে থাকে। দৃষ্টিতে কি আছে জানা নেই তুহার। হঠাৎ এমন কাজে বেশ ভড়কে গেছে মেয়েটা। শৈবাল তুহার দুই গাল শক্ত করে চেপে ধরে দাঁতে চাপ চেপে বলে, তুমি শুধু আমার বউ। আমি তোমার দিকে যেমন দৃষ্টিতে তাকাবো, আমি তোমাকে ভালোবাসবো, অন্য কারো সেই অধিকার নেই। তোমার হাত ধরবো আমি, গোটা তুমিটাতেই আমি বিচরণ করব। তাহলে সেখানে অন্য পুরুষ আসবে কেন? অন্য পুরুষের কথা এখানে আসছে কেন? শান্ত আমার বন্ধু, আমি তাকে বন্ধুর নজরেই দেখি। বেশ কঠোরভাবে জবাব দেয় তুহা, কিন্তু তুহার যুক্তি মানতে নারাজ শৈবাল। তার জবাব শৈবালের নিকট জুৎসই মনে হয়নি। তুমি যাকে বন্ধুর নজরে দেখো সে তোমাকে বন্ধু ভাবে না, এটা বোঝার চেষ্টা করো। আমিও মানুষ তুহা, আমাকে কেন কষ্ট দিতে চাও তুমি? পরপুরুষের সাথে কথা বলবা না। আপনি কি আমাকে সন্দেহ করেন? আমি তোমাকে সন্দেহ করি না মিসেস, এ ধরনের কথা বলবে না। আমি জাস্ট তোমাকে বোঝাতে চাইছি। আপনাকে কিছু বোঝাতে হবে না, আপনি যেতে পারেন। শৈবাল প্রত্যুত্তর করে না। তুহার কোমরে ডান হাত গলিয়ে দেয়, কাছে টেনে নেয় নিষ্ঠুর রানীকে। কোমরে স্লাইড করতে করতে তুহার ফুলো গালে ঠোঁট স্পর্শ করে দেয়। ছটফট করে ওঠে তুহা নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এদিক থেকে অন্যরকম শৈবাল আবিষ্কার করে। তুহার গালে ঘাড়ে চুমুর সাথে কামড়ের বর্ষণ নামে। তুহা শৈবালকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলে, আমার কাছে আসবেন না। আপনার শরীর থেকে গন্ধ আসে, আমার বমি পায়। আপনি প্লিজ আমাকে স্পর্শ করবেন না। আপনার এসব স্পর্শ আমি নিতে পারি না। চলে যান এখান থেকে শৈবাল শাহরিয়ার। আপনি বারবার অপরাধ করবেন আর আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি দিনকে দিন আরও অসহ্যকর হয়ে যাচ্ছেন। বিস্ময়ে হতভম্ব হয়ে বসে আছে শৈবাল। জিভার কোণায় জুৎসই জবাব পায় না ছেলেটা। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়েটা হয়তো তার সামনেই বসে আছে। সে না হয় ভুল করেছে, তুহাকে অবহেলা করেছে, কিন্তু তুহা, তার কি কোনো দোষ ছিল না? প্রথম থেকেই সে তুহার সাথে যা করেছে তার দ্বিগুণ তাকে ফেরত দিয়েছে মেয়েটা। আজ এসে তার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছে। তুহা কি একটাবারও তাকে বুঝতে চেয়েছে? একটাবারের জন্য তো
তাকে প্রশ্ন করেনি শৈবাল কী চায়। সব সময় নিজের জেদ নিজের মর্জিতেই চলে এসেছে। না জেনে না বুঝে কেবল দূরত্ব বাড়াতে চেয়েছে। শৈবালের ভেতরটা তেতো হয়ে ওঠে। বিষাদ ভরা নয়নে তুহাকে বলে, আমি না হয় ভুল করেছিলাম মিসেস, কিন্তু একটাবারের জন্যও কি তুমি আমার ভুল শুধরে দিতে এগিয়ে এসেছো? আমার পাশে বসে ভালোবেসে জানতে চেয়েছো কখনো কি হয়েছে আমার? সব দোষ দিন শেষে আমাদের ছেলেদের ঘাড়ে কেন আসে মিসেস? তুহা কিছুটা রাগ মিশ্রিত স্বরে জবাব দেয়, আপনারা ছেলেরা অতীত আঁকড়ে পড়ে থাকবেন, এক সময় বিয়ে করবেন, তখন সেই বউয়ের ওপর অতীতের শোধ তুলবেন। কানের কাছে সব মেয়েরা এইরকম বলে বলে জব করবেন। কেন আমাদের মেয়েদের কি কোনো সম্মান নেই? শৈবাল হেরে যাওয়া সৈনিকের মতো বলল, উভয়ই যদি ইগোওয়ালা হয় তাহলে সংসার কিভাবে টিকবে? এখানে সম্মানের কথা কেন আসছে তুহা? ভুলটা আমার ছিল, আমি নিজে ভুল স্বীকার করছি। ছোটবেলা থেকে বেশিরভাগ মেয়েলি কেসগুলোতেই দেখি মেয়েরা নিজেদের স্বামীর থেকেও একটু ভালো অপশান যদি পায় তাহলে স্বামী সন্তান ফেলে চলে যায়। ব্যাপারটা আমার সামনে বেশ কয়েকবার ঘটার কারণে আমার চারিদিকে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়। আমি ওসব ট্রমা থেকে নিজেকে বের করতে পারিনি। যখন নিজেকে সুযোগ দেব ভেবেছিলাম ঠিক তখনই আরেকটা অঘটন ঘটে। সব মিলিয়ে আমার অবস্থা পাগল প্রায় ছিল। তার মাঝে আবার তোমার সাথে হঠাৎ বিয়ে। আমি তোমাকে কখনো কোনো কিছুতে জোর করব না। হয়তো এখনকার মতো সব সময় তোমার কাছে আসা হবে না। তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তোমাকে বাধা দেব না। শুধু এইটুকু বলবো, আমার সন্তানের থেকে আমাকে দূরে সরিয়ে রেখো না। আমি চলে যাব। শুধু কষ্ট একটাই, যাকে আমি ভালোবেসেছি সে আমাকে বোঝেনি, না বুঝে দূরে ঠেলে দিয়েছে। শেষের কথাগুলো জড়িয়ে আসে ভেজা কণ্ঠস্বর। তুহা থম মেরে বসে আছে। মাথায় ঘুরপাক খায় শৈবালের সব কথা। সে কি একটু বেশি বেশি করে ফেলেছে? শৈবাল কথা শেষ করে চোখের পানি লুকোতে ব্যস্ত হয়। উঠে যাওয়ার আগে তুহার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ভালো থেকো। আমার ওপরের রাগ আমার সন্তানের ওপর না দেখানোর অনুরোধ রইল। শৈবাল শাহরিয়ার তার মিসেসকে অনেক ভালোবাসে। কথা শেষ করে উঠে যেতে নেয় শৈবাল। ধরফড়িয়ে ওঠে তুহা। ছেলেটার কোমরের পাশের একাংশ টেনে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তুহাকে কাঁদতে দেখে হকচকিয়ে যায় শৈবাল। তাড়াতাড়ি আবার বসে পড়ে মেয়েটার পাশে। তার মাথায় হাত রাখতেই গলা জড়িয়ে ধরে তুহা। বুকে মুখ লুকিয়ে ইচ্ছে মতো কাঁদে। শৈবাল নিজের বাহুডোরে আগলে নেয় অর্ধাঙ্গিনীকে। তুহা ব্যাকুল হয়ে কাঁদে, ফুপিয়ে কিছু একটা বলে, যদিও কথাটা শৈবাল অবধি পৌঁছায় না। পুনরায় জিজ্ঞেস না করে সময় দেয় তুহাকে। মেয়েটা নিজেকে সামলাতে বেশ বেগ পোহাতে হয়। মিনিট 20 পর শান্ত হয় তুহা, কিন্তু শৈবালকে ছেড়ে ওঠে না। দুই হাতে শক্ত করে কোমর জড়িয়ে রাখে। তুহাকে শান্ত হতে দেখে শৈবাল ফিসফিস করে শুধালো, এভাবে কাঁদে না মিসেস। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তারপরও তোমার চোখে জল নষ্ট করো না। শৈবালের কথা তুহা শোনে কি না জানি না। মেয়েটা শৈবালের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকায়, তারপর আবারও মুখ লুকায়। এক হাতে শৈবালের বুকে 3টা বোতাম খুলে ফেলে। তার সুপুরুষ হাজবেন্ডের বুকে এলোপাথারি চুমু খায়। শৈবাল চোখ বন্ধ করে উন্মাদ তুহার প্রতিটা স্পর্শ অনুভব করে। রমণীর অবস্থা দেখে একদিকে ভালো লাগার আবেশে চোখ বন্ধ হয়ে আসে, অন্যদিকে আবার হাসিও পায়। এই অন্য এক তুহাকে দেখছে সে। তুহা কিছুটা শান্ত হয়ে লজ্জায় আবারও মুখ লুকায়। এ যাত্রায় হেসে ফেলে শৈবাল। তুহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, কিছু লাগবে মিসেস? তুহা কিছুটা নড়ে চড়ে মিনিট 2 পর জবাব দেয়, আপনাকে লাগবে। আপনি যাবেন না। কেন যাব না? ফিসফিস করে আওড়ালো শৈবাল। তুহাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, এখানে থেকে যেতে বলছো?
তোমার ফুপি আমাকে ঘরজামাই রাখবে নাকি? আপনার মতো পুরুষ থাকবে ঘরজামাই? এও বিশ্বাসযোগ্য? অবিশ্বাস্য নেত্র মেলে জবাব দেয় তুহা। শৈবাল হেসে তুহাকে তার বুক থেকে সরিয়ে সোজা করে বসায়। তুহার গাল দুহাতে আঁচলে এঁটে বলে, তুমি কি আমার সাথে যাবে? তুহা ভেবে পায় না কি বলবে। মনের সাথে বিবেকের যুদ্ধ লাগে। এদিকে পড়ালেখা, অন্যদিকে শৈবাল। নিজের অসুস্থ শরীর নিয়ে পড়ালেখা করছে সে। এখন ড্রপ দেবে? ভাবলেই তো কান্না পায়। তুহার মনের ভাবনা হয়তো বুঝতে পারে শৈবাল। মুখে ফু দিয়ে বলল, তোমার সব ধরনের সিদ্ধান্তে আমাকে পাশে পাবা। যদি এখানে পড়ালেখা কন্টিনিউ করতে চাও তাও করতে পারো, আর যদি দেশে যেতে চাও তাহলে আমিও সবটা ম্যানেজ করে নেব। আমি এখন দেশে গেলে 1 বছর ড্রপ দিতে হবে না? তাছাড়া এত দ্রুত আপনিও বা যাবেন কিভাবে? আচ্ছা থাক, এদিকটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নেব। শৈবাল একটু থেমে আবারও বলল, শোনো মিসেস, জীবন হলো অলিখিত বোঝাপড়া। মেনে নিলে ভালো, নয়তো জীবন ছন্ন ছাড়া। আমি কি কোনো ভুল করেছি? আমি তোমার মন রাখতে মিথ্যাটা বলবো না। সত্যি যেটা সেটা হলো, তুমি সব কিছু না জেনে বুঝে এখানে চলে এসে ভুল করেছো। তোমার ঠান্ডা মাথায় আরেকটু ভাবা উচিত ছিল। বিয়ে প্রতিটা মেয়ের জীবনে অনেক বড় একটা অংশ জুড়ে থাকে। আমি সব সময় এই জিনিসটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এই বন্ধনের মাধ্যমে বাকি জীবন কাটে তাদের। সঠিক পুরুষ পেলে জীবন সার্থক, কিন্তু যার সাথে আমি বাকি জীবনটা কাটাবো সে যদি আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকায় বা আমাকে অবহেলা করে, তখন আমার কাছে কী রকম লাগবে? আমি অবহেলাটা নিতে পারিনি। আহত হয় শৈবাল। সে কখনো তুহাকে অবহেলা করেনি। যতবার কাছে টেনে নিয়েছে ভালোবেসেই টেনেছে। নিজের ভালোবাসাটা অপ্রকাশিত রাখতে চেয়েছিল, কিন্তু সবার তো আর ম্যাজিক্যাল পাওয়ার নেই যে সবটা জাদু দিয়ে বুঝে নেবে। ভালোবাসা সব সময় অপ্রকাশিত রাখতে নেই, এটা ভেবে একটা চরম শিক্ষা পেয়েছে শৈবাল। শৈবাল তুহার কথার পিঠে জবাব দেয়, তুমি আমার রয়ে যাও, আমি রেখে দেব। আগে পরে কি হয়েছে সব ভুলে যাও। যেদিন আমার আর ইচ্ছে করবে না তোমাকে ভালোবাসার, সেদিন বুঝে নিও আমি হয়তো এই পৃথিবীতে আর নেই। জাপানের কিয়োটো শহরের উপকণ্ঠে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আরাশিয়ামা। আরাশিয়ামা বসন্তের চেরি ফুলে বিস্তৃত আর শরৎকালের রঙের ছোঁয়ায় অপরূপ রূপ নেয়। এখন যেহেতু শরৎকাল, তাই এই অনিন্দ্য সুন্দর দৃশ্যটি উপভোগ করতে শৈবাল তুহাকে নিয়ে এখানে চলে এসেছে। তাছাড়া জাপানিদের কিয়োটো এলাকাকে ঘিরে গড়ে উঠেছে জাপানের বিখ্যাত সাগোনা বাঁশবাগান, যা সাগোনা ব্যাম্বো ফরেস্ট নামে পরিচিত। একে আরও আকর্ষণীয় করে তুলতে বাঁশঝাড়ের মাঝখান দিয়ে তৈরি করেছে পায়ে চলা পথ। শৈবাল তুহার হাত মুঠোয় পুরে সেই পথ দিয়ে এগিয়ে যায়। এদিকে তুহা তার জাপানে আসার অভিজ্ঞতা সহ এখানে ঘটে যাওয়া অনেক ঘটনাই শৈবালকে জানায়। শৈবাল এক্ষেত্রে খুব ভালো একজন শ্রোতার পরিচয় দেয়। রমণী শৈবালের হাত আরও শক্ত করে ধরে শোধালো, এই পথটা কত দূর? কি সুন্দর করে তৈরি করেছে ওরা। এই কারণেই হয়তো বলে জাপানিরা আমাদের থেকে 50 বছর এগিয়ে। বাঁশবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া এই পথের দূরত্ব 500 মিটার। তেনরিউজি টেম্পল থেকে নোনোমিয়া শাইন পর্যন্ত বিস্তৃত। এখানে আছে লেক আর ডজনে ডজনে রেস্টুরেন্ট, যেগুলোতে পাওয়া যায় চমৎকার সব জাপানি খাবার। পর্যটকদের আকর্ষণের মূলে থাকে এখানকার বাঁশের ঝোপে ঘেরা পায়ে চলা পথ। এই এলাকায় যে প্রজাতির বাঁশ জন্মায় তা পথটিকে ঘিরে ধরে তৈরি করেছে টানেল। দীর্ঘ
বক্তব্য শেষ করে নিঃশ্বাস নেয় শৈবাল। তুহা ফিটফিট করে শৈবালের দিকে অবাক হয়ে তাকায়, বেশ উৎসাহ নিয়ে জানায়, বাহ, আপনি তো দেখি অনেক কিছুই জানেন। এখানে আগে আসা হতো আপনার? এ যাত্রায় শৈবালের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। নিভু নিভু চোখে বলল, যখন সমুদ্র সুস্থ ছিল তখন আমরা সব জায়গায় চষে বেড়াতাম। এরপর এত ঝড় এসেছে, সামলাতে এখনো হিমশিম খেতে হচ্ছে আমাকে। কেন, কি হয়েছিল? শৈবাল কিছুটা অপ্রস্তুত হয়ে দীর্ঘশ্বাস ফেলে, অসহায় নেত্রে আওড়ালো, এই সময়টা তোমার আমার মিসেস, আমার একান্ত না হয় একটু সময় কাটায়? থমকে দাঁড়ায় তুহা। মন খারাপের রাজ্যে শৈবালকে দেখে খারাপ লাগে বেশ। তার কপালে উড়ে আসা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনার আমার সময়গুলোতে মন খারাপের জায়গা পাবো না। আগে আপনি মনের কোণে লুকিয়ে রাখা কথাগুলো বলে মনটাকে হালকা করেন, তারপর না হয় সময়গুলো আমাদের নামে কিনে নেব। মুচকি হাসে শৈবাল। মেয়েটা কি নিদারুণ কথা বলতে শিখেছে। নিষ্ঠুর রানী থেকে কোমল রানীতে পদার্পণ করেছে। মনের ভেতরটা প্রশান্তিতে ভরে যায়। শৈবাল জাপানে আছে আজ 13 দিন হলো। 2 দিন পরই তার ফ্লাইট। এখন সে একাই যাবে। তুহা না হয় আরেকটু সময় এখানে থেকে নিজের লেখাপড়া শেষ করুক। এই 13 দিনে তারা জাপানের বিভিন্ন বিখ্যাত জায়গা ঘুরেছে। শৈবালের সময়গুলো উজাড় করে দিয়েছে তার মিসেসের নামে। আজকে আবার ঘুরতে বের হয়েছে তারা। শৈবাল তুহাকে নিয়ে একটা বেঞ্চে বসে। মেয়েটা এতদূর হেঁটে এসে হাঁপিয়ে পড়েছে, তবুও একটিবারের জন্য বলছে না তার খারাপ লাগছে বা কিছু। শৈবাল তুহার দিকে পানি এগিয়ে দিয়ে বলে, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার একটা কাজিন ছিল আবিদ নামের। ওর ফুটফুটে 2টো যমজ কন্যা ছিল। জানো তো মিসেস, যখন ওরা দুজনে হাসতো তখন মনে হতো পুরো পৃথিবী যেন হাসছে। এত আদুরে ছিল ওরা দুজন। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে এসে শুনি আবিদের বউ তার 2 কন্যা সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে। এরপর অন্য কারোর সাথে পালিয়ে গেছে। এই জিনিসটা আমার ছোট মনে বিরূপ প্রভাব ফেলে। আমি সহজে মেনে নিতে পারিনি বিষয়টাকে। তারপর কয়েক বছর পরে আবার একই ঘটনা ঘটে আমার সামনে। মা তার একমাত্র ছেলেকে রেখে পরকীয়ার পুরুষের সাথে পালিয়ে গেছে। এরকম বেশ কয়েকটা ঘটনা অ্যাক্সিডেন্টালি আমার সামনেই ঘটেছে। ব্যাপারগুলোকে তুমি কতটুকু স্বাভাবিক হিসেবে নেবে আমার জানা নেই, কিন্তু এগুলোতে আমি প্রচুর ধাক্কা খাই। লম্বা শ্বাস টেনে আবার বলতে শুরু করে শৈবাল, আমরা বেশ কয়েকজন বন্ধু ছিলাম। তাদের মাঝে অন্যতম ছিল জিহাদ আর সমুদ্র। আমার জানে জিজ্ঞেস ছিল সমুদ্র। একসময় ছেলেটা প্রেমের সম্পর্কে জড়ায়, বেশ ভালোই কাটে তাদের সময়। দিনগুলো মন্দ ছিল না। আমরা বন্ধুরা মিলে হুটহাট ট্রিপে যেতাম। তখন সবে আমরা ইন্টার্ন শেষ করেছি। একদিন শুনি সমুদ্রের ব্রেকআপ হয়েছে। মেয়েটা তাকে ঠকিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। পাপিয়া মেয়েটার এমন কোনো ইচ্ছে ছিল না যেটা সমুদ্র পূরণ করেনি। বাপের টাকা ছিল আর গার্লফ্রেন্ডের পেছনে ওড়াতো, আবার প্রচণ্ড ভালোবাসতো। ওর কাছ থেকে এইভাবে ধোঁকা মেনে নিতে পারেনি সমুদ্র। একঘেয়ে টাইপের হয়ে যায়। আমরা সবাই ছেলেটাকে অনেক বোঝানোর চেষ্টা করি। তার মন রাখতে ট্রিপে যাই বান্দারবন। এটুকু বলতেই গলা ধরে আসে শৈবালের। কথাগুলো কণ্ঠনালীতে আটকে যায়। কোনো রকম নিজেকে শান্ত করে পুনরায় বলা শুরু করে, বান্দরবান গিয়েছিলাম সমুদ্রের মন ভালো করতে, কিন্তু হিতে বিপরীত হলো ব্যাপারটা। আমি রাব্বি মিলে বের হয়েছি চারদিকটা ঘুরে দেখতে। সমুদ্রকে অনেক বলার পরও ছেলেটা যেতে রাজি হয়নি। শেষে দিহান আর জাহিদকে ওর কাছে রেখে আমরা বের হয়েছিলাম। ঘণ্টাখানেক পরেই রিসোর্ট থেকে ফোন আসে সমুদ্র সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। আমরা রিসর্টে থেকে বেশ দূরে ছিলাম। সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে জিহাদ ফোন করে কান্নাকাটি করছে, সে একা পাচ্ছে না ওকে নিয়ে হসপিটাল যেতে।
দিহান সহ বাকি যারা ছিল একজনও জিহাদকে সাহায্য করতে এগিয়ে আসেনি। রিসোর্টের একজনকে নিয়ে কোনো মতে হসপিটালে অ্যাডমিট করায় সমুদ্রকে। সেদিন আমি সাথে সাথে বন্ধুগুলোর আসল রূপ দেখেছিলাম। তড়িঘড়ি করে ছুটে গিয়েছিলাম হসপিটালে। তুহার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। শৈবালও থেমে নেই। নিঃশব্দে কাঁদে ছেলেটা। তাড়াতাড়ি চোখের পানি মুছে তুহাকে আগলে নেয় বুকে। তুহা তখনও ফুঁপিয়ে কাঁদতে থাকে। শৈবাল তার মাথায় হাত বুলিয়ে দেয়, মাথায় চুমু খায়। মিনিট সাতেক সময় নিয়ে তুহা স্থির হয়েই সবার আগে বলল, সমুদ্র ভাই এখন কেমন আছে? সুস্থ আছে তো? সেদিন সমুদ্রকে হসপিটালাইজ করার পর অল্পের জন্য বেঁচে যায় ছেলেটা। ডাক্তাররা জানায় তাকে যেন সব সময় হাসি খুশি রাখি। এ ধরনের ট্রমার ভেতর দিয়ে যায় সমুদ্র। কিন্তু আমি জিহাদ মিলে হাজার চেষ্টা করেও 1 মিনিটের জন্য ছেলেটাকে হাসাতে পারিনি। সমুদ্রের বাবা মা সহ পুরো পরিবার তখন আমেরিকাতে ছিল। তাদের সাহায্য নেব যে সেই উপায়ও ছিল না। আমি দিক বিদিক হারিয়ে ফেলি। কোথা থেকে কি করব কিছুই বুঝতে পারি না। ওই অ্যাক্সিডেন্টের 2 মাস পরই সমুদ্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যেদিন ডাক্তার আমাকে এই কথাটা নিশ্চিত করেছিল, বিশ্বাস করো মিসেস, সেই দিন আমার নিজের কাছে নিজেকে এত পরিমাণ অসহায় লেগেছিল। বন্ধ রুমের মাঝে চিৎকার করে কেঁদেছিলাম আমি আর জিহাদ। তুহা অবাক হয়ে শৈবালের কথা শোনে। শৈবালে ছোটবেলা থেকে এখন অবধি সময়গুলো নিজের মাঝে রিয়েলাইজ করে। ছেলেটা এতটা মানসিক চাপ সহ্য করে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করছিল। তুহা শৈবালের গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে আওড়ালো, এখন উনি কেমন আছেন? আপনি কি তার সাথে দেখা করেন? কথায় আছে না, প্রেম মানুষকে অন্ধ করে, আবার প্রেম মানুষকে পাগলও করে। সমুদ্রের ক্ষেত্রেও তাই হয়েছে। গত 9 মাস যাবৎ তার চিকিৎসা চলছে। এখন কোনো উন্নতির লক্ষ্য দেখা যায়নি। আমি ওর সামনে যেতে পারি না। গেলেই সামনে যা পায় তা দিয়ে আঘাত করে। নিজের মতো প্রলাপ বকে। পিটপিট করে আমার দিকে তাকিয়ে থাকে। তারপর না চিনি আঘাত করে বসে। এই দেখো, আমার কপালে এখনও ওর দেওয়া আঘাতের চিহ্ন লেপ্টে আছে। হেমন্তকালের মেঘলা আকাশ, চারিদিকে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। গাছের পাতাগুলো খসে পড়তে শুরু করেছে। শীত যেন প্রকৃতিকে সুন্দর করে দেয়। চারিদিকে মানুষ গিজগিজ করছে। এয়ারপোর্টে পাশাপাশি দাঁড়িয়ে আছে শৈবাল তুহা। আজ শৈবালের ফ্লাইট। তুহার চোখের পানি লুকোতে ব্যর্থ হয়। সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়। শুধুমাত্র তুহাকে সময় দেবে বলে শৈবাল আগেরবারের টিকিট ক্যান্সেল করে দেয়। 1 মাস থাকে রমণীর কাছে। কিন্তু এভাবে কতদিন চলবে? নিজের কর্মক্ষেত্রেও তো তাকে ফিরতে হবে। ওইদিকে আবার সমুদ্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। চারিদিক সামলাতে গিয়ে দিশেহারা হয় ছেলেটা। তারপরও তুহাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছে। শৈবাল তুহার দিকে তাকায়, মেয়েটার মনের অনুভূতি বোঝার চেষ্টা করে। তাকে এভাবে তাকাতে দেখে রমণী হুট করেই জড়িয়ে ধরে তাকে, ফুপিয়ে কেঁদে ওঠে। শৈবালের মনে হয় তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। মেয়েটার কান্না নিতে পারল না। সান্ত্বনা দিতে 2 হাত দিয়ে তুহাকে নিজেও জড়িয়ে ধরে। ফিসফিস করে বলে, আমি খুব দ্রুত চলে আসব। এভাবে কেঁদো না মিসেস, আমাদের যোগাযোগ তো হবেই। তোমার যখন ইচ্ছে তখন আমাকে ভিডিও করবে। তুহা নাক টেনে বলে, শুধু আমার আপনাকে দেখতে ইচ্ছে হবে? আপনার আমাকে দেখতে ইচ্ছে হবে না? মৃদু হাসে শৈবাল। তার মন যদি এই রমণী পড়তে পারত, তাহলে তো মনে হয় বুক পিঞ্জরাতে বদ্ধ করে রাখত তাকে। এই রমণী কিভাবে বুঝবে কতটা কষ্ট নিয়ে সে এই দেশ ছেড়ে যাচ্ছে? তুহা মাথা হালকা উঁচু করে শৈবালের দিকে তাকায়। পরপর তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিমানী চোখে নিজের ভারী পেটের দিকে তাকিয়ে বলে, দেখেছিস বাবা, তোর বাবা আমাকে ছেড়ে চলে যায়, তুই তাকে যেতে দিতে চাস?
তুহার পাগলামি দেখে শৈবালের এতটা খারাপ লাগে যে কোনো সময় কেঁদে ফেলবে ছেলেটা। চোখের পানি আটকাতে নিচের দিকে ঠোঁট কামড়ে ধরে। তুহাকে বেশ কোমল গলায় বলল, কে কাকে ছেড়ে যায় সেটা আমার প্রিন্সেস ভালো করেই জানে। আপনাকে এত ঘটা করে মিথ্যা বুঝাতে হবে না। তুহা বিস্মিত চোখে শৈবালের দিকে তাকায়। এই ছেলে সারা জীবন তাকে খোটা দেবে নাকি? ইনোসেন্ট ফেস করে বলে, আপনি এই ব্যাপারটা নিয়ে আমাকে আর কতদিন খোটা দেবেন? যতদিন কথাটা আমার মনে পড়বে ঠিক ততদিন। অসহায় চোখে তাকিয়ে থাকে তুহা। নিজের ওপরে রাগ হয় খানিকটা। কেন সব কিছু না জেনে বুঝে এত দূরে চলে এসেছে। শৈবাল তুহাকে তাড়া দিয়ে বিদায় নেয়। যাওয়ার সময় কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। অদূরে দাঁড়িয়ে থাকা দিশারাকে হাত নেড়ে বিদায় জানিয়ে তুহার কাছে আসতে বলে। তুহা শৈবালের যাওয়ার পানে তাকিয়ে থাকে যতক্ষণ তাকে দেখা যায়। সমুদ্রের পাশে একটা চেয়ারে বসে আছে শৈবাল। ছেলেটার নিস্তেজ শরীর হসপিটালের বেডে পড়ে আছে। একটু আগেই শৈবালকে ফোন করা হয়েছে। সমুদ্র নাকি কোনো কারণে অনেক বেশি ডেসপারেট হয়ে গিয়েছিল। অতিরিক্ত পাগলামি শুরু করে দিয়েছে। তাকে কেউ সামলাতে পারছে না। অগত্যাই শৈবালকে আসতে হয়েছে। তারপর ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলেটার মায়াভরা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শৈবাল। স্টুডেন্ট লাইফে কত মেয়ে যে সমুদ্রের জন্য পাগল ছিল বলার বাইরে। অথচ ছেলেটা এক নারীতে আসক্ত ছিল। পাপিয়া ছাড়া কিছু বুঝতো না। সমুদ্র সব সময় শান্তিপ্রিয় ছেলে ছিল। বন্ধুদের সাথে যেটুকু সময় কাটাতো বেশিরভাগ সময় পাপিয়াকে নিয়েই কথা বলতো। অথচ শেষ পর্যন্ত কী হলো? এমন নয় যে সমুদ্র দেখতে খারাপ। তাদের বন্ধুদের মাঝে সব চাইতে সুদর্শন পুরুষ হলো সমুদ্র। আর এখন দাড়ি বড় হয়ে গেছে। চোখের নিচে কালচে রং ধারণ করেছে। ঠোঁটে কালো রঙের আবরণ পড়ে গিয়েছে। তাও এসব তার সৌন্দর্যের বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি। যে কোনো মানুষ দেখলেই তার মায়া লাগবে ছেলেটার জন্য। শৈবাল সমুদ্রের মাথায় হাত রেখে চুলগুলো এলোমেলো করে দেয়। জেগে থাকলে তো ছেলেটার থেকে 10 হাত দূরত্ব বজায় রাখতে হয়। শৈবাল শুধু মনে মনে ভাবে, সমুদ্রের জন্য কি এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে তাকে ভালোবেসে যত্ন করে কাছে টেনে নেবে? ছেলেটা কি কখনো সুস্থ হবে না? কেন সে বারবার ব্যর্থ হয়? সমুদ্রের পরিবারকে এখনও অবধি কিছু জানানো হয়নি। কখন জানাবে? শৈবাল সমুদ্রকে রেখে উঠে দাঁড়ায়। ডাক্তারের সাথে 2-1 বাক্য বিনিময় করে সেখান থেকে বের হয়ে যায়। প্রিয়কে কলেজ থেকে পিক করার জন্য বের হয়। কলেজ প্রাঙ্গণে শৈবাল উপস্থিত হতেই স্তব্ধ হয়ে যায়। প্রিয়কে 2টো ছেলে আর 2টো মেয়ে মিলে হেনস্থা করছে। মেয়েটার মাথা ফেটে রক্ত বের হয়। 2জন মেয়ে দুদিক থেকে তার 2 হাত ধরে রেখেছে। একটা ছেলে এতক্ষণ এলোপাতাড়ি প্রিয়কে দেওয়ালের সাথে বাড়ি মেরেছে। ফলস্বরূপ মেয়েটার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে। ঘটনার আগামাথা কিছু বুঝে পায় না শৈবাল। দৌড়ে যায় বোনের কাছে। মেয়ে 2জন শৈবালকে এগিয়ে আসতে দেখে প্রিয়র হাত 2টো ছেড়ে দেয়। মেয়েটা নেতিয়ে নিচে পড়তে যায়। শৈবাল গিয়ে প্রিয়কে আঁকড়ে নেয়। এতক্ষণে 4জন সেখান থেকে পালিয়ে গেছে। প্রিয় নিভু নিভু চোখে ভাইয়ের দিকে একবার তাকায়। আধো আধো স্বরে বলে, ভাইয়া, সমুদ্র ভাইয়ার অ্যাক্সিডেন্টের পেছনে রিয়াদের হাত আছে। আমি জেনে যাওয়াতে তারা আমার ওপর হামলা করে। আধো আধো স্বরে বলা প্রিয় সম্পূর্ণ কথা শৈবালের কর্ণগোচর হয় না। সে প্রিয়কে উঠিয়ে কোনো মতে রুমাল দিয়ে মাথা বেঁধে দেয়। কলেজে অনেক আগে ছুটি হওয়াতে আশেপাশে তেমন কেউ নেই। শৈবাল বোনের কপালের রক্ত মুছে দিতে দিতে বলল, গভীরভাবে আঘাত লেগেছে প্রিয়, দেখি উঠে দাঁড়াতে পারবি তো? প্রিয় মাথা নেড়ে হ্যাঁ বলে। পুনরায় মুখ নেড়ে কিছু বলতে গেলে শৈবাল বাধা দিলে বলে, এখন কিছু বলতে হবে না, চল আগে বাসায় যাই। শৈবাল প্রিয়কে নিয়ে উঠে দাঁড়াতেই ফোন বেজে ওঠে। ফোন বের করে নজরে আসে মিসেস দিয়ে সেভ করা নাম্বারটা। শৈবাল এক হাতে প্রিয়কে ধরে অন্য হাতে ফোন রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কোনো কথা ভেসে আসে না। অভিমানী মেয়ের মুখটা সামনে ভাসে।
গত দুদিন অতিরিক্ত ব্যস্ত ছিল, কারণে খুব বেশি কথা হয়নি। ফোন করে কেবল কেমন আছে, কি করছে এইসব ব্যাপার জিজ্ঞেস করে ফোন কেটে দিয়েছে। এ কারণে অভিমানী কন্যার অভিমান সে বোঝে। ফোন কানে নিয়ে কোনো মতে বলল, মিসেস, আমি একটু ব্যস্ত আছি, প্রিয় অসুস্থ, বাড়িতে গিয়ে তোমাকে ফোন করব। তুহাকে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয় শৈবাল। কারণ মেয়ে এখন হাজারটা প্রশ্ন করবে প্রিয়র কি হয়েছে জানতে চেয়ে। তার চাইতে ভালো ধীরে সুস্থে বাড়ি গিয়ে বলবে। শৈবাল প্রিয়কে নিয়ে গাড়িতে বসে। ড্রাইভ করতে করতে আর চোখে বোনের দিকে তাকিয়ে আওড়ালো, ছেলেগুলো কারা, তোর উপর অ্যাটাক করেছে কেন? মন খারাপ হয়ে যায় প্রিয়র। ভাইয়া সব কিছু জানলে তার স্বাধীনতার 12টা বাজাবে। পণ্ডিতি করে আগে আগে কাজ করতে গিয়েছে, এত রিস্ক নিয়ে জানলে নিশ্চয়ই কবর দেবে। তাই সে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, সমুদ্র ভাইয়ার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত ছিল। কেউ ইচ্ছে করে তার অ্যাক্সিডেন্ট করিয়েছে। এ কথাটা আমি জানার পর রিয়াদ নামের ছেলেটা তার বন্ধুদের নিয়ে আমার উপর আক্রমণ করে। সমুদ্রের বাড়িতে এসেছে শৈবাল। ড্রয়িং রুমে বসে সমুদ্রের ভাই ওয়াসিম সম্রাটের সাথে। নাতাশা মেয়েটা তাদের জন্য নাস্তা নিয়ে আসে। সম্রাট নাস্তা এগিয়ে দেয় শৈবালের দিকে। চোখের ইশারায় করে বসতে বলে প্রিয়তমা স্ত্রীকে। নাতাশা পাশে বসতে বসতে নীরব শৈবালের দিকে তাকিয়ে শুধায়, ভাইয়া এতদিন পর হঠাৎ সমুদ্র ভাইয়ের খোঁজ পেয়েছেন কোনো? অপ্রস্তুত হয় ছেলেটা, মনে মনে কথা গুছিয়ে নেয়। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ইতস্তত ভঙ্গিতে সম্রাটকে বলল, সমুদ্র আমার কাছেই ছিল এতদিন ভাইয়া। আমরা বান্দরবন যাওয়ার পর সেখানে সমুদ্র সুইসাইড অ্যাটেম্প্ট নেয়। তার কিছু মাস পর ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সম্রাট, নাতাশা দুজনেই স্তব্ধ হয়ে কথা শোনে শৈবালের। ছোট ভাইয়ের মতো দেওয়ারের এমন অবস্থা শুনে কেঁদে ফেলে নাতাশা। সম্রাট কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। ওর আদরের ভাই পাগল হয়ে গিয়েছে কথাটা শুনে ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। শৈবাল নিচের দিকে তাকিয়ে থাকে। ওদের রিয়াকশন জানা ছিল ওর। বাকি আর কিছু বলার সাহস হয় না। সম্রাট নিজেই নীরবতা ভেঙে বলল, আমি যতদূর জানি সমুদ্রের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, তার সাথে ব্রেকআপ হয়েছে এটাও শুনেছি। কিন্তু আমার ভাই এতটা দুর্বল না যে একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেবে। শৈবাল জানে সমুদ্র ওর ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ার করে, কাজেই এটা যে ওকে বলবে এ কথা আগেই জানা ওর। তাই কিছুটা ভেবে বলল, ব্যাপারটা আমাকেও ভাবায় ভাইয়া। আমি তখনই খবর নিয়েছিলাম, কিন্তু জুৎসই কোনো জবাব পাইনি। তাছাড়া কিছুদিন আগে প্রিয়র ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। সেদিনও ও আমাকে জানায় সমুদ্রের ব্যাপারটা নাকি সুইসাইড অ্যাটেম্প্ট ছিল না, কেউ ইচ্ছে করে এমনটা করেছে। তারপর আমি আরও ভালো করে যাচাই বাছাই করেছি। নাতাশা সম্রাট দুজনেই ভাবনায় পড়ে যায়। তাদের এমন কোনো শত্রু নেই যারা ওর ভাইকে মেরে ফেলতে চাইবে। ছেলেটা প্রশ্নবোধক চাহনিতে শৈবালের দিকে তাকায়। শৈবাল নির্লিপ্তভাবে আওড়ালো, আপনি টেনশন করবেন না, ব্যাপারটা আমি দেখে নেব। আমি ইতিমধ্যেই অনেক কিছুই জেনেছি, শুধু ওদের মুখোশটা টেনে খুলে ফেলার অপেক্ষা। আপনি কেবল ওর দায়িত্ব নিন। কিছুদিন পর আমার বউয়ের ডেলিভারি, আমাকে একটু জাপান যেতে হবে। ওখান থেকে ফিরে এসে বাকিটা দেখব। ততদিন ওকে একটু দেখে রাখবেন, চিকিৎসাধীন অবস্থাতেই আছে এখনও। আমি তোমাকে সবটুকু ভরসা করি শৈবাল। এতদিন ওকে দেখে রেখেছ, এখন না হয় আমার দায়িত্বে নিলাম। তুমি নিশ্চিন্তে ঘুরে ফিরে আসো। বিয়ে করেছ কোন দিন জানা হলো না? এই তো বছর হয়ে এলো। হঠাৎ করে সব কিছু হলো, আর সমুদ্রের এই অবস্থার কারণে অনুষ্ঠান করা হয়নি। তেমন কেউ উপস্থিত ছিল না বিয়েতে। শৈবাল আরও কিছুক্ষণ গল্পগুজব করে সম্রাট নাতাশার সাথে। সমুদ্রের বাবা আর মা এখন বিদেশের মাটিতে পড়ে আছে। শৈবাল খুব করে না করেছে যেন তাদেরকে কিছু জানানো হয়। অনেক বেশি চিন্তা করবে। এছাড়া সমুদ্রের সকল ঔষধ সহ যাবতীয় সব কিছু গুছিয়ে দিয়েছে শৈবাল। রাত যখন 11টা বাজে, শৈবাল ওদেরকে সব বুঝিয়ে বের হতে হতে এতক্ষণ হলো। নির্জন রাস্তায় গাড়ি চালায়।
চারিদিকে জনমানব শূন্য, কারোর দেখা পাওয়া ভার। হঠাৎ হঠাৎ দু একটা গাড়ি সাঁ সাঁ করে চলে যেতে দেখা যায়। আকস্মিক তুহাকে প্রচণ্ড মনে পড়ায় এক হাতে ড্রাইভ করে, অন্য হাতে ভিডিও কল দেয় বউকে। স্ক্রিনে ভেসে ওঠে তুহার অভিমানী মুখখানা। মৃদু হাসে শৈবাল। নিজেই প্রথম কথা শুরু করে, কেমন আছো বউ পাখি? যেমন রেখে গিয়েছেন। রেগে আছো? রাগ করার জন্য মানুষটা নিজের হওয়া চায়। এভাবে বলো না মিসেস, বুকে লাগে। ফোন করেছেন কেন? আপনার বউ বাচ্চা চাই বুঝি? নিজের পেশাকে বিয়ে করে নেন। হাসে শৈবাল। এখন তুহা তার সামনে বসে থাকলে টপাটপ দু তিনটা চুমু খেয়ে ফেলত। কিন্তু হাই, রমণী যে হাজার মাইল দূরে অভিমান করে বসে আছে। ঈষৎ ইনোসেন্ট ফেস করে বলল, অনেক ভেজালে ছিলাম মিসেস। আজকে নিজেকে একটু মুক্ত লাগছে। সমুদ্রকে তার পরিবারের কাছে দিয়ে এসেছি। এখন তোমার কাছে এসেও শান্তি পাবো। তারপর তুমি, আমি আর সে। কথাটা বলতে বলতে ডান চোখ টিপে দেয় শৈবাল। লজ্জায় লাল হয়ে ওঠে তুহার মুখ। শৈবাল এক মনে তাকিয়ে আছে। কি আদুরে লাগছে মেয়েটাকে। ইস, ও এত দূরে কেন? তুহা নিজের অভিমানী গলা ছেড়ে এবার স্বাভাবিকভাবে কথা বলা শুরু করে। নিজের চঞ্চল সত্তায় ফিরে আসে। নিত্যদিনকার কথা জানায়। হুটহাট বেবির নড়াচড়া অনুভব করার অনুভূতি শেয়ার করে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কেমন লাগে সবটা বলতে থাকে। প্রথম মা হওয়ার অনুভূতি, এ যেন স্বর্গীয় স্বাদ। শৈবাল হঠাৎ অন্য রকম ডেকে ওঠে, শোনো মিসেস। কথার মাঝে বাধা পেয়ে থম মেরে যায় তুহা। শৈবালের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ছেলেটা হঠাৎ কেমন করে জানি বলে ওঠে, ভালোবাসি মিসেস। আমার এ জনম যেন আমার বউ পাখি আর আমার প্রিন্সেসকে দেখে কেটে যায়। তুমিহীন একটা দিনও কাটাতে চাই না আমি। এ যেন মরণ ব্যথা। তোমাকে নিয়ে আমার বাকি পথ চলা। তোমার সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবে। তারপর কৌতুক করে গেয়ে উঠল, ওহে কি করলে বলো পাইব তোমারে। অজানা অনুভূতিতে দোল খাই তুহা। বছর হতে চলল তাদের বিয়ের, অথচ ছেলেটা আজকেই প্রথম এই শব্দটা বলেছে। তুহা তৃপ্ত চোখে ওর দিকে তাকিয়ে বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি বাবুর আব্বু। আমরা দুজন আপনার পথ চেয়ে বসে আছি। জলদি চলে আসেন। আর অপেক্ষার প্রহর গুনতে হবে না জান, আমাকে পেয়ে যাবা। এখন রাখি কেমন? কথা শেষ করেই মোবাইল রাখে শৈবাল। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে তাকে একটা বড় ট্রাক ফলো করে। সমুদ্রের ব্যাপারে অনেক অজানা তথ্য সে পেয়েছে। এগুলো ধামাচাপা দিতে আসেনি তো ওরা? এমন প্রশ্ন মনে উদয় হতেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় শৈবাল। ওর ধারণা ঠিক, ট্রাকটাও সমান তালে তার দিকে ধেয়ে আসছে। মিনিটের মাঝে বিকট শব্দ হয়। শৈবালের সমস্ত শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। নিভু নিভু চোখটা কিঞ্চিত খুলতে চায়, কিন্তু সেই শক্তি হয়ে ওঠে না। বাম হাতটা নড়ে ওঠে ছেলেটার। ফিসফিস করে শুধালো, তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি মিসেস, মাফ করে দিও। শীতের আবছা অন্ধকারে তুহা জানলার পানে এক মনে তাকিয়ে থাকে। আজকে তার পরীক্ষা শেষ হয়েছে। একবার ভেবেছিল শৈবালকে কিছু না জানিয়েই দেশে চলে যাবে ও, কিন্তু কেন জানি সাহস হয়ে ওঠেনি। ডেলিভারির মাত্র 1 সপ্তাহ আছে। এখন এরকম রিস্ক নিতে সে রাজি না। এদিকে শৈবালের কোনো খোঁজ নাই। আফসানা বেগম আর প্রিয় এসেছে এখানে, কিন্তু যার আসার কথা তার কোনো খোঁজ নেই। শৈবালের বাবা বিভিন্ন কাজে বেশ কয়েকবার জাপানে আসা হয়। তার ব্যবসাও আছে এখানে। সেখানকার বাসাতে আছে তুহা প্রিয়রা। তুহাকে ভেতরে ভেতরে ভয় আঁকড়ে ধরেছে। এদিকে আবার ছেলেটার খোঁজ নেই। তার ডেলিভারির সময় যদি ছেলেটা পাশে না থাকে, তাহলে সে এটা কখনো মেনে নিতে পারবে না। যেদিন শৈবাল বলেছিল জলদি চলে আসবে, তার জলদি আসা কোন দিন হবে কে জানে। অপেক্ষারত রমণী বন্ধ ফোনে আবারও কল লাগায়। যদি কল রিসিভ করে সেই আশায়, কিন্তু সেই আশায় গুড়ে বালি। সব সময়ের মতো এবারও উপাস থেকে ইংরেজিতে ভেসে আসে, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে যোগাযোগ প্রদান করা যাচ্ছে না।
দয়া করে আবার চেষ্টা করেন। কাকডাকা ভোরে জেগে উঠেছে তুহা। চারিদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে কেবল। রাতে ভালো ঘুম হয়নি। নিষ্ঠুর পুরুষের জন্য অপেক্ষা করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়েছে। মেয়েটা সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এখনো ঘুম ঘুম ভাব কাটেনি। তার আগে মাথা ঘুরে ওঠে, পেটে প্রচণ্ড পরিমাণ পেন হয়। আকস্মিক এমন হওয়াতে বেশ ঘাবড়ে যায় রমণী। কোনো মতে বেডে বসে দুর্বল স্বরে প্রিয়কে ডাক দেয়। মেয়েটা তার সাথেই ঘুমায়, কখন কি বিপদ হয় ভেবে। 2-3 বার ডাক দিতেই প্রিয় উঠে বসে। ততক্ষণে তুহা নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে, চোখে পানির কণা জমতে শুরু করেছে। আফসোস হচ্ছে এই মুহূর্তটাতে তার সবচাইতে প্রিয় মানুষটা পাশে নেই। তুহার অবস্থা থেকে বেশ ভয় পায় প্রিয়। তড়িঘড়ি করে ফোন করে বসে আফসানা বেগমকে। আফসানা বেগম আর শৈবালের বাবা দুজনে মিলে তুহাকে হসপিটালে নিয়ে যায়। গাড়িতে ওঠার সময় রমণী কেবল একটা কথা বারবার বলে, মামনি, তোমার ছেলে আমার কাছে আসেনি, আমি তাকে শেষ দেখাও দেখতে পাবো না। আমার ভাগ্য এত খারাপ কেন? আমি শৈবাল শাহরিয়ার কাছে যেতে চাই, এনে দাও না তোমার ছেলেকে। ও মামনি, দাও না। আফসানা বেগম নীরবে কেঁদে ফেলে। ছেলের চিন্তায় তিনি নিজেও অস্থির, এদিকে আবার মেয়েটার অবস্থা বেগতিক। আফসানা বেগম তুহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধায়, চিন্তা করিস না মা, তোর কিচ্ছু হবে না, শৈবাল খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এসব তো তুহার মাঝে কোনো প্রভাব ফেলে না। মেয়েটা এক নাগাড়ে বলে যায়, কোথায় আপনি শৈবাল? কেন আসছেন না? আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি বলেছিলেন না আমার প্রিন্সেসকে সবার প্রথমে আপনিই কোলে নেবেন? আসছেন না কেন? উই মিসড ইউ শৈবাল। সারা রাস্তা জুড়ে তুহা বিলাপ করে গিয়েছে। প্রিয় আফসানা বেগম দুজনে ওর সাথে সমান তালে কেঁদেছে। শৈবালের বাবা একটু পর পর ওদেরকে ধমক দিয়ে থামায়, সাথে তুহাকে 2-1টা উপদেশ দেয়। তুহাকে যখন ওটিতে ঢোকানো হয় ঠিক 2 মিনিট আগেই শৈবাল ছুটে আসে। এই শীতের মাঝেও ছেলেটার কপালে ঘামের কণাগুলো মুক্তোর মতো চকচক করে। ওর কপালে হাতে ব্যান্ডেজ উকি দেয়। রমণী ব্যাকুল হয়ে দেখে শৈবালকে। ছেলেটা ফ্লোরে বসে পড়ে। তুহার এক হাত আঁকড়ে ধরে কপালে, গালে, ঠোঁটে এলোপাথারি চুমু খেতে থাকে। ঠোঁট এলিয়ে কেঁদে ফেলল রমণী। শৈবালের কপাল ছুঁয়ে দিয়ে বলল, আমি ভেবেছিলাম আপনাকে হয়তো আর কখনো দেখা হবে না। আল্লাহর কাছে একটা দোয়াই করেছি, আমি যেন আমার হাজবেন্ডকে শেষবারের মতো হলেও দেখি। আমাকে মাফ করে দেবেন আপনি, আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি। শৈবাল নিজেকে শক্ত রাখে। ভেতরে ভেতরে সে অর্ধেক গুড়িয়ে গিয়েছে। ডেলিভারির ডেটের 2 দিন আগেই তুহার পেন উঠেছে। ভয় পেয়ে যায় শৈবাল। তুহাকে আশ্বাস দিয়ে বলল, তুমি আমাকে এভাবে একা করে চলে যেতে পারো না মিসেস। এ হয় না, তুমি ভয় পেও না। আমার মিসেসের কিচ্ছু হবে না। তোমার শৈবাল শাহরিয়ার সব সময় তোমার পাশে আছে, বলেছি না? আমার ভালোবাসা এভাবে হেরে যাবে না। শৈবালকে কথা শেষ করতে দেয় না। ওদিকে ডাক্তাররা তাড়া দেয়। শৈবাল তুহাকে ছেড়ে উঠে দাঁড়ায়। একজন নার্স এগিয়ে এসে ওকে ভেতরে নিয়ে যায়। ওটির দরজা বন্ধ হওয়ার আগে রমণীর সিক্ত কণ্ঠ ভেসে আসে, শৈবাল, আপনার মিসেস আপনাকে অনেক ভালোবাসে। ধপ করে নিচে বসে পড়ে শৈবাল। চোখ দিয়ে টপাটপ জল গড়ায়। বিড় বিড় করে শুধায়, বেবির বাবাও তোমাকে অনেক ভালোবাসে মিসেস। এতটা ভালোবাসে যে তোমার বিকল্প খুঁজে পায় না। তোমাকে ততটা ভালোবাসে যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছে মরে যায়। লাভ ইউ মিসেস। শৈবালের বাবা ছেলের দিকে এগিয়ে আসে, ওর মাথায় সান্ত্বনার হাত রাখে। এতে যেন ছেলেটা আরও আহ্লাদী হয়ে ওঠে। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ওর বাবা ছেলের পিঠ চাপড়ে বলল, কেঁদে লাভ নেই বাপ, আল্লাহর কাছে দোয়া করো যেন সব ঠিকঠাক হয়। তুমি আঘাত পেয়েছো কিভাবে? আঘাতের কথা শুনে
4 দিন আগের ঘটনা মনে পড়ে যায় শৈবালের। কি নৃশংস ওরা! চোখ বুজে জোরে নিঃশ্বাস ফেলে শৈবাল। বাবাকে কোনো জবাব না দিয়ে নিজে উঠে দাঁড়ায়। অজু করে আবার ফিরে আসে। প্রিয়কে বলল, আমি সামনেই আছি, ফোন করবি। প্রিয় মাথা নেড়ে সায় জানায়। একটা ভালো জায়গা খুঁজে সেখানেই নামাজে দাঁড়িয়ে যায়। সব কিছু যেন ঠিকভাবে হয়ে যায় এই আশাতে। 4 দিন আগের ঘটনা। শৈবাল যখন শিওর হয় ট্রাকটা ওকে লক্ষ্য করে এগিয়ে আসছে, তখন লাস্ট মুহূর্তে গাড়ি থেকে লাফ দেয়। কংক্রিটের বুকে আছড়ে পড়ে। মাথায় অনেক বড় আঘাত লাগে। নিজের গাড়িটা ব্লাস্ট হতে দেখে গড়িয়ে রাস্তা ছেড়ে পাশের ঝোপে চলে যায়। কিন্তু মাথায় আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যার ফলে জ্ঞান হারায় শৈবাল। তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় জিহাদ। শৈবাল তখন তুহার ফোন কেটে আগে জিহাদকে ছোট্ট একটা মেসেজ করে নিজের লোকেশন শেয়ার করে দেয়। ওদিকে গাড়ি ব্লাস্ট হওয়াতে ওরা ভেবে নেয় গাড়িতে পুড়ে মরে গেছে শৈবাল। শৈবালের জ্ঞান ফেরে ঘন্টা 2 পর। জিহাদ তার মাথার পাশে বসেছিল। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সমুদ্র ঠিক আছে? হ্যাঁ, সম্রাট ভাইকে দেখে বেশি পাগলামি করছে। ভাই নিজেও ভয় পেয়েছে। এ কারণে আমি যাওয়াতে অল্প কথার মাঝে ওকে দিয়ে দিয়েছি। চোখ মুখ লাল হয়ে আসে শৈবালের। নিজের ক্রোধ সামলাতে পারে না। সম্রাটকে 2-3টা গালি দিয়ে বলল, ওই নিজের ভাইয়ের হাত কেটে সুইসাইড অ্যাটেম্প্ট বলে চালিয়ে দিয়েছে। শেষমেশ আমার ওপর অ্যাটাক করেছে। কুত্তার বাচ্চারে আমি এমনি ছেড়ে দেব না। জিহাদ কিছু বলতে পারে না। সেদিন বান্দারবনে সম্রাট গিয়েছিল। সমুদ্রের ডিপ্রেশনকে কাজে লাগিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে। সমুদ্র আপন ভাইয়ের বেইমানি নিতে পারে না। আপন মানুষগুলো 2 রকম বেইমানি নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শৈবাল সম্রাটের কাছে সমুদ্রকে দিয়ে এসেছে শিওর হওয়ার জন্য, এবং কি নিজের ওপর রিস্ক নিয়েছে। এর বিনিময়ে নিজের জীবনও চলে যেতে পারত। সব কিছুর বিনিময়ে এখন আসল সত্য সামনে। সম্রাট সমুদ্র আর শৈবালের ওপর অ্যাটাক করার অভিযোগে 14 বছরের জেল হয়। সাথে তাকে রাব্বি ছেলেটা ওকে সাহায্য করাতে ওর 2 বছরের জেল হয়। সব কিছু করেছে পারিবারিক সম্পত্তি একা ভোগ করার জন্য। শৈবাল আর জিহাদ দুজনের সমুদ্রের মা বাবাকে সব কিছু সম্পর্কে অবগত করে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অতি শীঘ্রই ওরা দেশে ফিরে আসবে। বড় ছেলের ওপর ভরসা করে ছোট ছেলেকে রেখেছিল, অথচ বড় ছেলেই নিজেই বেইমানি করেছে। স্বামীর কৃতকর্মের কথা শুনে নাতাশা নিজেও ভেঙে পড়ে। দুজনে একসাথে সংসার করেছে এত বছর, অথচ নিজের স্বামীর মনের খবর কিছু টের পায়নি। সব কিছুতে মেয়েটা অনেক বেশি ভেঙে পড়েছে। শৈবাল এদিকে কাজ শেষ করতে ওর 2 দিন সময় লেগে যায়। দৌড়াদৌড়ির কারণে নতুন করে মোবাইল কেনা হয়নি। তুহার সাথে কথা বলাও হয়নি। মেয়েটা তার কণ্ঠস্বর শুনলেই বুঝে যেত সে অসুস্থ, তাই ওর থেকে দূরে ছিল। সব শেষে যখন জাপান যায় তখনই শোনে তুহাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তড়িঘড়ি করে শৈবাল হসপিটালে ছুটে গিয়েছিল। পরিশিষ্ট। শৈবাল হসপিটাল থেকে এসেছে মাত্র। নিজেও কামরায় ঢুকে দেখে তার মিসেস এক হাতের ওপর ভর দিয়ে ঘুমিয়ে আছে, আরেক হাতে ওদের রাজকন্যা ইরতিয়াজ আহলাম তুনায়াকে আগলে রেখেছে। তুনায়া ওর ছোট ছোট হাত দুটো মুখে নিয়ে নিজে নিজে হাসে। ওদের দুজনকে একসাথে দেখে তৃপ্তির হাসি হাসে শৈবাল। নিজেকে পরিপূর্ণ পুরুষ মনে হয় আজ। ছেলেটা নিঃশব্দে এগিয়ে গিয়ে তুনায়াকে কোলে তুলে নেয়। মেয়েটা পাপাকে দেখে খিলখিল করে হেসে ওঠে। পা 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 করে ডেকে ওঠে। শৈবাল হাসে। তুনায়া হাসলে ওর ইষ্টু গালে কি সুন্দর টোল পড়ে। তুহা তো সব সময় গাল ফুলিয়ে বলবে, মেয়েকে 10 মাস পেটে রেখে জন্ম দিয়েছি আমি, আরও দেখতে হয়েছে আপনার মতো। জন্ম থেকেই পাপা ভক্ত। বড় হলে তো মনে হয় বাপ মেয়ে মিলে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন। তুহার কথা শুনে তুনায়া কি বোঝে কে জানে,
কিন্তু মায়ের কথা শেষ হতেই পাপা পাপা বলে চিৎকার দেবে, যেন বাবার কাছে মায়ের নামে বিচার দিচ্ছে। তা দেখে পুনরায় আবার গাল ফুলায় তুহা। বাবা মেয়ের হাসি ঠাট্টাতে ঘুম ভেঙে তুহার। ঘুম ঘুম চোখে একবার শৈবালের দিকে তাকায়। ছেলেটা তখন ওর দিকে তাকিয়েই ছিল। ওকে তাকাতে দেখে ডেকে ওঠে, চলে আসো মিসেস, আমাদের সাথে অংশ নেবে। অলস ভঙ্গিতে উঠে বসে তুহা। হাই তুলতে তুলতে কোনো মতে আওড়ালো, আপনাদের বাবা মেয়ের মাঝে আমি কাবাবে হাড্ডি হতে চাই না। তুনায়াকে আমার কাছে দিয়ে আপনি ফ্রেশ হয়ে নিন। শৈবাল উঠে এসে তুনায়াকে মায়ের কোলে দিতে গেলে চিৎকার করে কেঁদে ওঠে মেয়েটা। তুহা মুখ ভোঁতা করে তাকায় শৈবালের দিকে। মেয়েকে শাসিয়ে উত্তর দিতে ভোলেনি, বাবা না থাকলে আমার কাছে আসলেই মার একটাও মাটিতে পড়বে না, শালা বেঈমান। তুহার কথায় চোখ পাকিয়ে তাকাই শৈবাল। ধমক দিয়ে বলে ওঠে, ছি মিসেস, এভাবে কেউ বলে? তুমি না দিনকে দিন বাচ্চা পোলাপন হয়ে যাচ্ছ, তো কি করব? আমার জামাই, অথচ আমাকে একটু আদর করতে দেয় না, আবার বাবার সামনে মাকে চেনে না। তুহার কথা শেষ করতে পারে না, তার আগেই দরজায় নখ পড়ে। প্রিয় এসেছে তুনায়াকে নিয়ে যেতে। প্রিয়র কোলে শৈবাল মেয়েকে তুলে দিতে আবারও কেঁদে ওঠে। প্রিয় আর সেখানে দাঁড়ায় না, যেতে যেতে বলল, ভাই, এ কোন ন্যাওটা বানিয়েছ তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, ধুর। শৈবাল সেদিকে আর কথা না বাড়িয়ে দোর লক করে দেয়। তুহা তখনও মুখ ভার করে বসেছিল। শৈবাল এগিয়ে এসে বসে নমনীর পাশে, এক হাতে কাছে টেনে নেয়, গালে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে বলে, বাবা মেয়েকে হিংসা করো মিসেস, ছি, তোমার এত জেলাস হওয়া উচিত। অভিমানে শৈবালকে দূরে সরিয়ে দেয় তুহা। বুকে ধাক্কা দিয়ে বলল, কাছে আসেন কেন, জেলে দিয়ে আসেন। মৃদু হাসে শৈবাল। মেয়েটা কারণে অকারণে অভিমান করতে শিখেছে। মা মেয়ে দুজনেই একরকম। শৈবাল তুহাকে কাছে টেনে নেয়, গলায় মুখ লুকিয়ে চুমু খায়, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়। জোরে শ্বাস ফেলে তুহা। শৈবাল রমণীর ঠোঁট ছুঁয়ে বলল, আমি তোমার গোলাপি রাঙা ঠোঁটে বারবার হারিয়ে যাই মিসেস, তোমাকে দেখে নস্টালজিক হয়ে যায়। তোমার ছোট বড় কারণে অকারণে করা অভিমানগুলোকে ভালোবাসি, সর্বোপরি পুরো তুমিটাকেই ভালোবাসি। আমার মিসেস, আমাকে বাবা হওয়ার মতো সুখ দিয়েছ, আমি তোমাতে হারিয়ে যাই মিসেস। শৈবালের এত কথার ভিড়ে তুহা মুখ লুকোয় সুপুরুষ মানুষটার বুকে। মৃদু স্বরে শোধায়, ভালোবাসি, আমাকে একটা শান্তির নীড় খুঁজে দেওয়া মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। সমাপ্ত।